আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমার প্রীতি ও শুভেচ্ছা নিও। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের সাথে আন্তর্জাতিক রাজনীতি, তত্ত্ব ও বাস্তবতা এই কোর্সটি নিয়ে আলোচনা করব। এই কোর্সটির যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে অস্ত্রের উৎপাদন সমূহকে কম অথবা তার মজুদ হ্রাস করার যে যে নীতি সেটিকে বোঝানো হয়। অপরদিকে অস্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে নিরস্ত্রীকরণকে অস্ত্রের মজুদকে স্বীকার করে সেগুলোকে ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ম নীতি এই অনুসরণ করাকেও আমরা নিরস্ত্রীকরণ বলি। বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ বিগ্রহ এবং এই যুদ্ধ বিগ্রহকে কেন্দ্র করে সামাজিক একটি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই বিশৃঙ্খলার কারণে সারা বিশ্ব এর অস্ত্রের উৎপাদন এবং তার মজুদের যে একটি ভয়াবহতা সেটি বিশ্ববাসীকে অনেকাংশে আতঙ্কিত ও শঙ্কিত করে রেখেছে। যেমন যুক্তরাজ্যের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের মতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে এমন সব অনিষ্ট সাধন করে এবং সেগুলোকে প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে প্রতিরোধ করে তোলা সম্ভব এবং যে কোনো সমাজের জন্যই এই যে অস্ত্র উৎপাদন এবং এই অস্ত্রের মজুদটা বৃদ্ধি করা সেটি আসলে কখনোই সুখকর না। এবং এর পরিণামে দেখা যাচ্ছে যে সভ্যতার অনেক বিনাশ হচ্ছে, সভ্যতা ধ্বংস হচ্ছে। তো আধুনিক অস্ত্র শস্ত্রের ধ্বংসযোগ্যতা এবং এর নির্মাণ ব্যয়ের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব যে বিশেষজ্ঞ মহলে একটি অস্ত্র প্রতিযোগিতার উপর তারা আসলে বর্তমানে এখন তারা এটির একটি পরিসমাপ্তি ঘটাতে তারা আগ্রহী। কারণ আমরা যদি এই কার্যকরী চিন্তা ভাবনার দিকে আসি তখন দেখব যে নিরস্ত্রীকরণের মাধ্যমে বর্তমান বিশ্বে আসলে মানবজাতি একে তো বেঁচে থাকা সম্ভব, আর অন্যদিকে হচ্ছে এই অস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের মজুদকে কেন্দ্র করে বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ এসব কে মজুদ বৃদ্ধি করা এবং অস্ত্র রক্ষণাবেক্ষণ এবং অস্ত্রকে নতুনভাবে তৈরি করা এই ইস্যুকে কেন্দ্র করে বিশ্বে যে অর্থের যে অপচয় হচ্ছে সে অর্থ অপচয় না করে বরং এই অর্থের মাধ্যমে সারা বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনীতিটাকে আরও বেশি শক্তিশালী করা সম্ভব। তো বর্তমান সময় তাই নিরস্ত্রীকরণ যে মানুষের বেঁচে থাকার সাথে যথোপযুক্তভাবে যুক্ত হয়েছে, শুধু তাই না বরং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বিশেষ অধিবেশনে চূড়ান্ত একটি আপিলনামা দাখিল করা হয়েছে এবং মানুষের কাছে তখন দুটি পথ খোলা রাখার একটি নীতিমালা গ্রহণ করা হয় আমরা অস্ত্রের প্রতিযোগিতা থামিয়ে নিরস্ত্রীকরণের দিকে ধাবিত হব, নাহলে আমরা সম্পূর্ণভাবে ধ্বংসের সম্মুখীন হব। তো এই যে গৃহীত নীতিমালা জাতিসংঘ সারা মানব বিশ্বের সামনে উপস্থাপন করে এবং যার মাধ্যমে সারা বিশ্বে আসলে নিরস্ত্রীকরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আসলে উৎসাহিত করে। আসলে নিরস্ত্রীকরণ হচ্ছে এমন একটি ধাপ আমরা বলতে পারি যেটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার সাথে আমরা জড়িত করতে পারি। কারণ নিরস্ত্রীকরণের এই প্রক্রিয়াটা একবার শুরু হলে সেটি আসলে পুরোপুরিভাবে পরিসমাপ্তি ঘটানো এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বরং আমরা ধাপে ধাপে আস্তে আস্তে বিশ্বের রাষ্ট্রসমূহ নিরস্ত্রীকরণের দিকে আসলে ধাবিত হতে পারে। তো নিরস্ত্রীকরণের এই যে বিশাল প্রক্রিয়া যেটির মাধ্যমে অস্ত্রের মজুদ এবং ভাণ্ডারকে কমিয়ে আনা যায়, এই প্রক্রিয়াকে সামনে রেখে আমাদের গৃহীত কিছু কার্যক্রম বা গৃহীত কিছু নীতিমালা গৃহীত হয়েছে। যেমন আমরা দেখি যে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত একটি চুক্তি করা হয় যাকে আমরা বলি নিউক্লিয়ার আর নন প্রলিফারেশন ট্রিটি বা সংক্ষেপে যাকে আমরা বলি NPT।
1968 সালে এই জাতিসংঘের সাধারণ পরিষদে এনপিটি একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং একই সালে 1 জুলাই স্বাক্ষরের মাধ্যমে এটি বিশ্বের সমগ্র দেশের জন্য এই চুক্তিটি আসলে উন্মুক্ত করা হয়। তো প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে 25 বছর মেয়াদী এই চুক্তিতে প্রথম 40টি দেশ স্বাক্ষর করেন এবং 1995 সালে এই চুক্তির মেয়াদ শেষ হলে 1968 সালে পুনরায় চুক্তিটি আবার কার্যকর করা হয়। তখন 190টির মতো দেশ এই চুক্তির নবায়ন চুক্তিতে স্বাক্ষর করে। ভারত, পাকিস্তান, ইসরায়েল চুক্তিতে স্বাক্ষর করেননি। উত্তর কোরিয়া চুক্তিতে স্বাক্ষর করলেও 2003 সালে এই চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে। বাংলাদেশ চুক্তি স্বাক্ষর এবং অনুমোদন করেছে। তো চুক্তির এই এনপিটি চুক্তির মূল বস্তু বা মূল বিষয়গুলো আসলে কি ছিল? 1 নাম্বার হচ্ছে ক্রমান্বয়ে সারা বিশ্ব থেকে পুরোপুরিভাবে পারমাণবিক অস্ত্রের বিলোপ সাধন করা, নতুন করে যেন অস্ত্র উৎপাদন না হয় সেই বিষয়টিকে রহিত করা, অস্ত্র রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা, পারমাণবিক অস্ত্রকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা। পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করা যাবে, কিন্তু সেটিকে মাত্রাটা সীমিত উপায় এবং শান্তিপূর্ণ পদ্ধতির মাধ্যমে এটি ব্যবহার করা। তো ব্যাপক এই যে এই এনপিটির যে একটি কার্যকরী যে একটি গ্রহণযোগ্যতা আমরা পরবর্তী সময়ে দেখি এবং ব্যাপক পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি নামক পরবর্তীতে আরেকটি এর থেকে বৃহৎ আঙ্গিকে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়। তো ইংরেজিতে যাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট প্ল্যান, টিটি বা সিটিবিটি। 1996 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 51তম অধিবেশনে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়। সদস্য দেশগুলোর প্রত্যেকটিকে এই সিটিবিটি চুক্তি স্বাক্ষরের জন্য আসলে উন্মুক্ত রাখা হয়। এর পরবর্তীতে আরেকটি চুক্তি যেটি নাকি নিরস্ত্রীকরণের প্রক্রিয়াটার উদ্দেশ্যে গৃহীত হয়, সেটি হচ্ছে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি। সব ধরনের রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুত, নিষিদ্ধকরণ এবং ধ্বংসের সাধনের কারণে এই সম্মেলনটি 1992 সালে আসলে অনুষ্ঠিত হয় এবং 1993 সালে এটি স্বাক্ষরের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা হয় এবং 1997 সাল থেকে এই সিটিবিটি চুক্তিটি আসলে কার্যকর করা হয়। সেই সময় থেকে নেদারল্যান্ডসের হেগ আন্তর্জাতিক অস্ত্রসমূহ নিষিদ্ধ সংক্রান্ত একটি প্রতিষ্ঠান, যেমন OPCW এর ধারাসমূহের বাস্তবায়নে আসলে নিযুক্ত হয়, যে সারা বিশ্ব থেকে অস্ত্রের ব্যবহার, মজুত এবং এই অস্ত্রের মজুতকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা সেটিকে পুরোপুরিভাবে বন্ধ করার জন্যই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর পরবর্তীতে আমরা দেখি যে আরেকটি চুক্তি আমরা দেখি যে জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি বা বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন। সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উৎপাদন, উন্নয়ন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংসলীলা সম্পর্কে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। 1971 সালে এটি সমাপ্ত হয় এবং 1972 সালে একটি স্বাক্ষরের মাধ্যমে এই সম্মেলনটি আসলে সকলের জন্য উন্মুক্ত করা হয় এবং 1975 সাল থেকে আমরা এই সম্মেলনটিকে বাস্তবে রূপদান দিতে দেখি। এর পরবর্তীতে আমরা আরেকটি চুক্তি দেখি, যেটি হচ্ছে অটোয়া কনভেনশন। মানব বিধ্বংসী এই যে স্থলমাইন, এই স্থলমাইনটাকে মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধকরণের জন্য কানাডার অটোয়াতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের নাম অনুসারেই এটিকে বলা হয় অটোয়া কনভেনশন। 1997 সালে এটি স্বাক্ষরের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা হয় এবং 1999 সাল থেকে এটি কার্যকর করা হয়। 2013 সালে 161টি দেশ এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে বিশ্বে নিরস্ত্রীকরণের দিকে বা শান্তি প্রতিষ্ঠার দিকে আসলে উন্নয়ন সাধিত হচ্ছে। তো আধুনিক বিশ্বে নিরস্ত্রীকরণের এই যে প্রক্রিয়াটা বা তার জন্য যে গৃহীত পদক্ষেপগুলোর সুদূর প্রসারী যে একটি জাগরণ, এই জাগরণের মাধ্যমে আমরা দেখতে পাই যে বিশ্বে একটি সারা জাগানো প্রক্রিয়া হিসেবে নিরস্ত্রীকরণের প্রক্রিয়াটি আসলে গুরুত্ব পাচ্ছে এবং বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহের কাছে বর্তমানে
এই অস্ত্র উৎপাদনের থেকে নিরস্ত্রীকরণের ধাপটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে উল্লেখ হয়েছে। তো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য মানবজাতির সার্বিক কল্যাণের দিকের কথা বিবেচনা করেই বর্তমানে আসলে নিরস্ত্রীকরণের গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলছে। কারণ আধুনিক বিশ্বে এই যে যুদ্ধের ভয়াবহতা এবং এবং গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার হারে বিশ্ব সভ্যতা এবং মানবজাতি পুরোপুরিভাবে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, এবং এই বিপর্যয়ে তার হাত থেকে পুরোপুরিভাবে শান্তিকামী মানুষকে উদ্ধারের জন্য অস্ত্রের এই যে লাগামহীন উৎপাদন যেটি আছে সেটি পুরোপুরিভাবে উস্কানি না দিয়ে বরং পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। সুতরাং সব প্রকার ভয়ভীতি এবং যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র কর্মসূচি হচ্ছে নিরস্ত্রীকরণ, এবং নিরস্ত্রীকরণ সফল হলে একমাত্র সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা আসবে, এবং এতে কোনো সন্দেহ নেই, এবং বিশ্ব আসলে অস্ত্রমুক্ত বিশ্ব হিসেবে পরিণত হতে পারবে। তো এই যে নীতিটা, এই নীতিটাকে সামনে রেখে কিন্তু নিরস্ত্রীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা অনেক বেশি আলোচিত হচ্ছে। তো নিরস্ত্রীকরণের যে এই প্রক্রিয়াটা, এটি আসলে কেন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ? আমরা জানি যে আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা এবং বিশ্বশান্তির প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিরস্ত্রীকরণের প্রয়োজন। যে অস্ত্রের মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে ভয়ভীতি প্রদর্শন করে, এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রকে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তার সার্বভৌমত্বের এর মধ্যে হুমকি নিয়ে আসে, এবং অস্ত্রের কারণে যে ভয়ভীতি উত্তেজনা সঞ্চার হয়, অস্ত্রের প্রতিযোগিতার মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতার আসলে প্রধান কারণ। তো এসব যে অস্থিতিশীলতা পরিবেশ থেকে পুরোপুরিভাবে প্রতিযোগিতার মনোভাব বন্ধ করে দিয়ে রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে আসলে মীমাংসাকে, যে কোনো রাজনৈতিক সমস্যাকে মীমাংসা করা যায়, এবং অস্ত্রের ভাষায় না বলে বরং রাজনৈতিক সংলাপ এবং রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বিভিন্ন সেমিনার, এগুলোর মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে যে উত্তেজনা বিরাজ করে সেটি হ্রাস পাওয়া যায়। ঠিক একইভাবে মানুষের যে সম্ভাবনার যে দ্বার আছে সেটিকে আরও বেশি উজ্জ্বল করে তোলে। তো আন্তর্জাতিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটি আমাদের গুরুত্বপূর্ণ। তো আন্তর্জাতিক সম্পর্কে একটি উন্নয়নের হাতিয়ারের একটি প্রধান বাহন হিসেবে আমরা নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে দেখি। যেমন আমরা জানি যে নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সাধন করতে বিরাজ করে। যেমন আমরা 1817 সালে রুশ ব্রেগট চুক্তি, 1922 সালে ওয়াশিংটন নৌবাহিনী সংক্রান্ত কনভেনশন, এবং 1817 সালে যে রুশ ব্রেগট চুক্তি অনুযায়ী কানাডার সীমান্তে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিরস্ত্রীকরণ বিষয়ের কথা উল্লেখ করা হয়। তো এভাবে দেখা যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সম্পর্ক, সে সম্পর্কের বর্তমানে আগে এক সময় যেখানে অস্ত্রের হুমকির মাধ্যমে সম্পর্কগুলো আন্তর্জাতিক রাজনীতিতে একটি উত্তেজনাকর অবস্থা ছিল, কিন্তু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া গ্রহণ করার ফলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাচ্ছে। যেমন তারা একসময় আন্তর্জাতিক মহলে রাষ্ট্রগুলো একসময় অস্ত্রের ভয় দেখিয়ে বা অস্ত্রের মুখে রাষ্ট্রগুলোর মধ্যে একটি ভয় ভীতি সঞ্চারণ করা এবং এই ভীতি প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রের অধিকার গ্রহণ করা, সার্বভৌমত্ব নষ্ট করা। তো এইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সাহায্য করার যে একটি মনোভাব, সেই মনোভাবটি পুরোপুরিভাবে তখন বিনষ্ট হয়েছিল, এবং তখন আমরা দেখেছি যে পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বা সম্পর্ক তখন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার হার গ্রহণ করার ফলে আন্তর্জাতিক বিশ্বে প্রতিটি রাষ্ট্রের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করে। এর ফলশ্রুতিতে আমরা দেখি যে আন্তর্জাতিক বিভিন্ন যে সংগঠন, জাতিসংঘভুক্ত বিভিন্ন সংগঠন ছাড়াও আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের আমরা জন্মলাভ করতে দেখি। রাষ্ট্রগুলো একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং এভাবে ভয় ভীতি, নতুন ধরনের কোনো রাজনৈতিক উপসর্গ সবকিছু
কিছু থেকে থেকে ঠেলে এসে বরং এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি প্রধান হাতিয়ার হিসেবে তারা কাজ করে। নিরস্ত্রীকরণের মাধ্যমে আমরা দেখি যে অর্থনৈতিক যে সামরিকীকরণ সেটি প্রতিরোধ হচ্ছে। তো অর্থনৈতিক সামরিকীকরণের জন্য নিরস্ত্রীকরণ একটি একান্ত অত্যাবশ্যক, কারণ অস্ত্র প্রতিযোগিতা অনেক দেশের মধ্যে সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সংক্রান্ত যে সাজ সরঞ্জাম আছে সেটি উৎপাদনের উপর অনেকাংশে নির্ভরশীল করে তুলেছে। জাতীয় আয়ের বিপুল অংশ এই রাষ্ট্রগুলো তখন সামরিক খাতে ব্যয় করে, অথচ মানুষের যে অর্থনৈতিক যে মৌলিক সমস্যা সেগুলোর অর্থের যোগান দেওয়া হয় না। বিশ্বের রাষ্ট্রসমূহ অস্ত্রের মজুদ এবং ভান্ডার বৃদ্ধি করার জন্য সামরিক খাতে এবং অস্ত্রের মজুদকে কেন্দ্র করে তাদের নিজ দেশে জাতীয় আয়ের অর্থের বরাদ্দ তৈরি করছে, অথচ তাদের নিজেদের দেশের জাতীয় আয় বা জিডিপি উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এভাবে দেখা যায় যে অস্ত্র প্রতিযোগিতার কারণে বিশ্বের রাষ্ট্রসমূহ সামরিক দিক থেকে অনেক বেশি বলীয়ান হলেও অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে আছে, এবং এই অস্ত্রের নিরস্ত্রীকরণ অর্থনীতিতে যেমন একটি ভয়ঙ্কর মন্দা সৃষ্টি করেছে এবং যা অতীতের সব মন্দার ইতিহাসকে আসলে ম্লান করবে। তো এই কারণে একজন অস্ত্র উৎপাদন সংস্থায় এবং এই অস্ত্রের মজুদ সংক্রান্ত ও যে অর্থের বরাদ্দ তার থেকে সে অর্থের বরাদ্দগুলো কমিয়ে এনে বরং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের কাজে সেগুলোকে ব্যয় করার মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতির চাকা আমরা দেখে আস্তে আস্তে আরও বেশি সবল হচ্ছে এবং বিশ্বের সকল রাষ্ট্রসমূহের মধ্যে একটি শান্তিকামী মনোভাব বা শান্তিকামী পরিবেশ তারা তৈরি করতে সমর্থ হচ্ছে। নিরস্ত্রীকরণ আমাদের পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে। যেমন আমরা দেখি যে নিরস্ত্রীকরণ যেমন পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারমাণবিক বা আণবিক মরণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা সাধারণত কিন্তু পরিবেশের উপর একটি মারাত্মক প্রভাব বিস্তার করে। সমুদ্রতল, পর্বত, মরুভূমি, পাহাড় এগুলোর কোনো কিছুই কিন্তু পরিবেশের বাইরে নয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের এই পারমাণবিক বর্জ্য ও সেগুলো এই পরিবেশের উপরে বা সমুদ্রের অতল গহ্বরে সেগুলো নিক্ষেপ করে, এবং এর ফলে সমুদ্রের পানি তো সাথে সাথে দূষিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে সামুদ্রিক প্রাণীর যে অস্তিত্ব সেটিও কিন্তু বিলুপ্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে উৎপাদিত যে নিউট্রন বোমার তেজস্ক্রিয়তায় হিরোশিমা এবং নাগাসাকিতে একটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল, এবং 800 মিটারের মধ্যে বসবাসকারী সঙ্গে যারা প্রত্যেকে এখনও তারা এই হিরোশিমা নাগাসাকির এই ভয়াবহ যে পারমাণবিক বোমার আর বিস্ফোরণের তার একটি কুফল এখনও তারা বয়ে বেড়াচ্ছে। তো আন্তর্জাতিক ও রাসায়নিক অস্ত্রের সাথে বিভিন্ন দেশের লোকের যেমন লক্ষ লক্ষ মানুষকে চিরদিনের জন্য পঙ্গু করেছে, আবার কয়েকটি প্রজন্ম কিন্তু তার বিকলাঙ্গতাও কিন্তু অর্থ সৃষ্টি করেছে। তো এভাবে আসলে পারমাণবিক অস্ত্র এবং অস্ত্রের মজুদ, তাদের পরীক্ষা নিরীক্ষা এবং এগুলোর বর্জ্য সংক্রান্ত তো যেই বর্জ্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু পুরোপুরিভাবে পরিবেশের উপরে নিক্ষিপ্ত হয় এবং মানুষের সাথে সাথে কিন্তু পরিবেশও কিন্তু বিনষ্ট হচ্ছে। তো সম্পদের অপচয় এবং অপব্যবহার রোধ করে আমাদের নিরস্ত্রীকরণ। মানবিক এবং প্রাকৃতিক সম্পদের যেমন বিপুল ক্ষতি হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু আমরা সম্পদের অপচয়ও হচ্ছে এবং অপব্যবহারও হচ্ছে। অর্থের যোগান এবং অর্থ খাতে যে বরাদ্দটা সেটি পুরোপুরিভাবে অস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীল না হয়ে বরং দেশের অর্থনৈতিক খাতকে আরও বেশি মজবুত করার জন্য রাষ্ট্রগুলো আরও প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, এবং প্রতিরক্ষা খাতের থেকে যে মানুষের আর্থিক ক্ষেত্রে লাভবান বাড়তির ক্ষেত্রে তাদের সামর্থ্য বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক বিশ্বে এখন
এখন অর্থনীতিকে কেন্দ্র করেই হচ্ছে কি আন্তর্জাতিক রাজনীতির মূল প্রেক্ষাপটটা গৃহীত হচ্ছে। উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের পথ যেমন প্রশস্ত করার ক্ষেত্রে নিরস্ত্রীকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ উন্নয়নশীল রাষ্ট্রসমূহ নিজেদের অধিক স্বার্থে আর্থিক স্বার্থে আসলে উন্নয়নশীল দেশসমূহ অস্ত্র রপ্তানির লক্ষ্য হিসেবে তারা স্থির করে থাকে। কারণ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর জন্য যখন অস্ত্রের চাহিদা যখন বৃদ্ধি পায়, তখন উন্নয়নশীল দেশগুলো তাদের নিজেদের আর্থিকভাবে লাভবান হবার স্বার্থে কিন্তু অস্ত্র উৎপাদনের বা অস্ত্র রপ্তানির কথা কিন্তু তারা চিন্তা করে। তো এভাবে দেশের মধ্যে বিরোধ সৃষ্টি করে এবং তা জিয়ে রাখার জন্য তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা চেষ্টা করে। তো অস্ত্র আমদানিতে বিপুল অর্থ ব্যয় উন্নয়নশীল দেশগুলো শুধু আর্থিকভাবেই এই সংকট সৃষ্টি করে না, বরং তাদের বৈদেশিক ঋণের বোঝাও কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। প্রতি বছরে বিপুল অর্থ যেটি সামরিক খাতে ব্যয় করা হচ্ছে তা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করলে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হতে পারত। তো উন্নয়নশীল দেশসমূহ তাদের মোট জাতীয় উৎপাদনের যেটি বিশাল অংশ যেটি সামরিক খাতে ব্যয় করে। তো পরবর্তীতে ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আমরা দেখি যার একটি জ্বলন্ত প্রমাণ। তো নিরস্ত্রীকরণ এটি একটি জটিল বিষয়। এই বিষয়টি উচ্চারণ এবং শ্রবণ কেবল একটি সহজসাধ্য নয়, বরং এটি কার্যকর করা হচ্ছে আরও বেশি দুরূহ। কারণ সমস্যা সংকুল প্রত্যেকটি রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে একটি ন্যূনতম কিছু হলেও কিন্তু অস্ত্র আসলে প্রয়োজন। তো সামরিক শক্তির বিকল্প ছাড়া যেমন আসলে রাষ্ট্রের সার্বভৌমত্ব তো রক্ষা করা যায় না, ঠিক তেমনি নিরস্ত্রীকরণও কিন্তু কার্যকর হতে পারে না। তো আন্তর্জাতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে রাজনৈতিকভাবে সফলতা অর্জন করতে না পারলে নিরস্ত্রীকরণ আসলে নিরর্থক একটি বিষয়ে পরিণত হয়। তো নিরস্ত্রীকরণের ব্যাপারে সবচেয়ে বড় যেটি কথা সেটি হলো রাষ্ট্রসমূহের আন্তরিকতা এবং পারস্পরিক বন্ধন ও তাদের মধ্যে আস্থা বৃদ্ধি করে। সুতরাং আমরা বলতে পারি যে নিরস্ত্রীকরণের ব্যাপারে কোনো চুক্তি বা সিদ্ধান্ত কখনো শেষ নয়। রাষ্ট্রসমূহের আন্তরিকতা এবং নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটাকে আরও বেশি বাস্তবে কার্যকরী করা এবং এই বাস্তবে রূপদান করার জন্য একটি আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিষয়টি বর্তমানে এখন একটি গুরুত্বপূর্ণ রাজনীতির একটি অঙ্গ হিসেবে আমরা তাকে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটাকে আমরা দেখি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।